হচ্ছে, গত বছর নেওয়া। এই দেখতে পাচ্ছ এখান থেকে পুরো ফেব্রিক উঠে গেছে। ঠিক আছে, এই আমার এগুলো আজকে নিয়ে যাব। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বিন্দাস আছি। টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম। কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলে যারা যারা নতুন বিজনেস করছো, মানে শাড়ির বিজনেস অনলাইনে, তাদের কিন্তু অনেক অনেক সুবিধা হবে। তবে আমি অভিজ্ঞতায় 7 বছর হলেও, মানে 7 বছর পড়বে, এবার পুজো পার করলে 7 বছর পড়বে, তো 7 বছর হলেও আমি অভিজ্ঞতার যেটুকু সঞ্চয় করেছি সেটা খুব কম, কারণ অভিজ্ঞতার আরো অনেক বাকি, অনেক পথ চলার বাকি। তবে যারা নতুন শুরু করেছে বা শুরু করছে তাদের থেকে আমার অভিজ্ঞতাটা একটু হলেও বেশি আছে। তো আমি আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে তোমাদেরকে বলছি যে শাড়ির বিজনেস এখন করতে গেলে কতটা লসে রান করতে হবে বা কতটা লাভে রান করতে হবে সেটা তোমাদের কে বলবো। কারণ এখন কম্পিটিশন হাই, আর করোনার পরে এখন চারিদিকে ছত্রাকের মতো গজিয়ে গেছে হাট, বিভিন্ন হাট, সুতি বস্ত্রের হাট। সেখানে বসছে এই সমস্ত দোকানদার লোকজনই বসছে। আর দোকানদারে যেহেতু ব্যবসাটা একটু কমে গেছে, যারা দোকান তৈরি করে বিজনেস করতো তাদের বিজনেসটা যেহেতু কমে গেছে, তারা হাটে গিয়ে একটু কম দামে সেল করে দিচ্ছে। তাই এই জামা কাপড়ের বিজনেসে বা হচ্ছে বিশেষ করে শাড়ি, অনলাইনে শাড়ির বিজনেসে যে কতটা লাভ কতটা লস সেটাই তোমাদের সাথে আমি আমার অভিজ্ঞতা দিয়ে শেয়ার করব। আর তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবে, কারণ অভিজ্ঞতা সবার সমান নয়। আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, তোমাদেরও কিছু অভিজ্ঞতা হতে পারে, সেটাও শেয়ার করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আমি আমার এই যে জামা কাপড়ের বিজনেসে 7 বছর আগে যখন শুরু করেছিলাম তখনকার জার্নিটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তখন আমি ইউটিউব করতাম না, তখন আমার মুদিখানার দোকান ছিল না, তখন আমার পাখি ছিল না, শুধুমাত্র আমার বরের এই যে চাকরিটা সেটাই ছিল। তারপরে ছোট ছেলে হলো, ছোট ছেলের অন্নপ্রাশন হলো মার্চ মাসে, আমি এপ্রিল মাসে শুরু করি বিজনেস। তখন আমাদের পাড়াতেই সুতি বস্ত্রের হাট বসতো। তারপর এখন চলে গেছে নিউ মার্কেটে। তো সেই সুতি বস্ত্রের হাট বসলে আমার মনের মধ্যে কেমন যেন হলো যে যদি আমি একটু এই বিজনেসটা করতে পারি। অ্যাকচুয়ালি কি বলতো, যদি রক্তে তোমার বিজনেস থাকে না, তাহলে অটোমেটিক তোমার বিজনেসের দিকেই মনটা যাবে। আমি বিয়ের আগেও ছাগল পুষতাম, গরু বাবাকে দিয়ে গরু পোষাতাম, মানে এগুলো আমার মাথার মধ্যে সারাক্ষণ থাকতো যে আমি বিজনেসের আইডিয়া আমার মাথার মধ্যে থেকে বেরোতো। তো সবাই অবাক হয়েছে। তখন আমার দেখতেও সুন্দর ছিল, এখন পেচির মতো হয়ে গেছি। তখন আমার দেখতে সুন্দর ছিল, কোমর অবধি চুল ছিল, তারপরে হচ্ছে আরো ফর্সা ছিলাম। তখন সবাই, গ্রামের সবাই বলতো যে হারে মেয়েটা দেখো রোদ্দুরে পুরো এখন ঘাস কাটছে, মানে বাড়ির সামনে যে ঘাস কাটতাম ছাগলের জন্য, এগুলো করতাম। তখন বলতো যে বাপরে বাপ, এখন থেকে এত সংসারী। তো আমার এইগুলো ভালো লাগতো। সবাই ভাবতাম যে এরকম বলে কেন, আমি তো ছাগলের জন্য ঘাস কাটছি, এটা তো স্বাভাবিক, না হলে ও খাবে কি। মা বাবা বারণ করতো, কিন্তু আমার বেশ ভালো লাগতো ওইগুলো করতে। তো যাই হোক, আমার মনে আছে আমি বিয়ের পর 2600 টাকা দিয়ে একটা ছাগলের 2টো বাচ্চা কিনেছিলাম। সেই 2টো বাচ্চা বিক্রি করেছিলাম 10,000 টাকায়। তো সেটা আমার মনে আছে। তখন আমি কলেজে পড়ি, ঠিক আছে, ফার্স্ট ইয়ার কি হ্যাঁ ফার্স্ট ইয়ারই বোধহয়। তো আমার এখনো মনে আছে। যাই হোক, যেটা বলছিলাম, তো তারপরে আমি আমার বরের ওই যে বলি না তোমাদের ম্যাক্সিমাম টাইমে হারিয়ার ভিডিও বানাতে গিয়ে আমি বলি যে পোলিও টাকা, তখন তো ডেঙ্গু ছিল না, পোলিও ছিল 7 বছর আগে, পোলিও টাকা। তারপরে তখন ওই এখনো হয় কিন্তু এখন এটা কমে গেছে, আউটরিচ ক্যাম্প, সেই ক্যাম্পের এক্সট্রা করে একটা টাকা হয়, সেসব সংসারে কিছু লাগিয়েছি। আর 3000 টাকার মতো আমি সেভ করেছিলাম। তো প্রথম মালপত্র তুলেছিলাম 3042 টাকা দিয়ে। কি তুলেছিলাম? 30 সাইজ আর 32 সাইজের ব্লাউজ, সুতির ব্লাউজ আর ফিতে দেওয়া ব্লাউজ, এক বান্ডেল। আর তুলেছিলাম নাইটি, এই জিনিসগুলো তুলেছিলাম। তারপরে তুলে নিয়ে যখন বাড়ি আসছি, তার আগে মাকে দিয়ে বিজনেস শুরু করার, মানে আগে আমি কি করেছিলাম সেটা তোমাদেরকে বলি। কারণ আমি কিনলেই তো হলো না, আমার সেল করার জায়গাটা রাখতে হবে। তখন তো এই অনলাইন ছিল না। তো আমি মানে ভেবেই রেখেছিলাম যে আমি আমার বাপের বাড়িতে বিজনেসটা করব। তো মাকে দিয়ে বলেছিলাম, মা এরকম করব, কারণ দেখো 2টো ছেলে হয়ে গেল, এখন তো আমার কিছু ইনকাম করতে হবে মা, এখন তো একার সংসারে কিছু হয় না, মানে একার ইনকামে তো এখন কিছু হয় না, তো এখন তো কিছু করতে হবে মা। তো তুমি একটু দেখো না, আমাদের পাড়ায় যদি, আমি একটু কমেই দেবো, পাড়ায় যদি নেয় এরকম
তো মা প্রচার করলো পাড়াতে, মানে আমাদের গ্রামের গরিব যে যারা আছে তাদের কাছে প্রচার করলো, বললো হ্যাঁ হ্যাঁ নেবো নেবো নেবো, অবশ্যই নেবো। তো মা ওখান থেকে যেই গ্রিন সিগন্যাল দিল, তারপরে আমি তুললাম। তুলে আমার মনের মধ্যে হচ্ছে যে তারা তো বলেছে দেব, কিন্তু লিখিত তো কিছু দেয়নি, যদি না নেয়, যদি তাহলে কি হবে, তাহলে কি হবে আমার। তো আমি আস্তে আস্তে ভাবছি, তখন ভীষণ অভাব, ভীষণ অভাব, তার মধ্যেই 3000 টাকা মানে 3 লাখ টাকা সমান, বুঝতে পারছো। তো তখন আমি আস্তে আস্তে ভাবছি যে যদি ধরো না বিক্রি হয় তাহলে আর কি করব। তখন আমার 32 সাইজের ব্লাউজ হতো, 32 সাইজের ব্লাউজগুলো আমি পরবো আর 30 সাইজটা মাকে দিয়ে দেবো। আমার শাশুড়ির ছিল তো 34 সাইজ ব্লাউজ, তো শাশুড়ির ওই সাইজটা তো আমি তুলিনি, কারণ আমাদের গ্রামে সবাই রোগা রোগা। তো আর নাইটি কি হবে, মাও পরে না, শাশুড়ি মাও পরে না নাইটি আমি পরে নেবো, ব্যাস হয়ে গেল। এই ভাবনা চিন্তা করেছি। হ্যাঁ, কিন্তু কি বলতো, যদি তোমার বংশে বিজনেসে রক্ত থাকে, এই যে বলে না যে বংশ দেখো বংশ দেখো, বংশ যদি মা বাবা ভালো হয় বা তার পূর্বপুরুষ ভালো হয়, তাহলে দেখবে সেই বংশের মেয়ে বা ছেলেরা কিন্তু অটোমেটিক ভালো হয়, ঠিক আছে। এবার দুই একটা এদিক ওদিক হয়ে যায়, কিন্তু বংশে যদি তোমার বিজনেস থাকে, আমার কাকারা সবাই বিজনেস করে, এবার সেই ক্ষেত্রে আমার বাবাই চাকরি করতো শুধু, তো সেক্ষেত্রে হচ্ছে আমার একটা ওই বিজনেস দেখেছি, শুধু বিজনেস করতে। তবে আমার বাবা, আমাদের ছোটবেলায় আমার বাবা হচ্ছে ওই চাষাবাদ করতো, সেটাও তো এক ধরনের বিজনেসই বলো, কারণ একটা টাইমে সেগুলো সেল করতে হচ্ছে। তো সেইগুলো আমি দেখে দেখে বড় হয়েছি। তো তখন আমার মনের মধ্যে ওই বিজনেসের প্রতি একটা ভালোবাসা ছিল, আর ছোটবেলা থেকে একটাই ইয়ে ছিল, চাকরি না পাই আমি বিজনেস করবো, কিছু করে আমি ইনকাম করবোই। তো যথারীতি আমি ওইটা কিনলাম, কিনে এবার দেখলাম সেল হলো, কিন্তু সেল হলে সবটা কিন্তু সেল হবে না, ঠিক আছে। তুমি ওই 3000 টাকার মধ্যে হয়তো 1000 টাকা সেল হবে, বাদ বাকি 2000 টাকা সেটা কিন্তু তোমার পড়ে থাকবে। তারপরে আবার তাদের আবার চাহিদা বেড়ে যাবে, তারপরে কিন্তু চাহিদা বেড়ে যাবে, চাহিদা বেড়ে যাবে মানে হচ্ছে তোমার হচ্ছে আরো এই সমস্ত জিনিস আনো। আর আমার বিজনেসের টার্নিং পয়েন্টটা হয়েছে কোন সময় বলতো, 2020 সাল, যেখানে এই ইউটিউবের ব্লগিং এ কিন্তু অনেকের টার্নিং পয়েন্ট হয়েছে, কারণ তারা বাইরে বেরোতে পারেনি, সবাই ইউটিউব দেখেছে, সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত হয়ে পড়েছে। তখন কিন্তু আমাদের এই ইউটিউব জগতে যারা ব্লগিং করে তাদের টার্নিং পয়েন্টটা ওখানে হয়েছে। আর আমার টার্নিং পয়েন্টটা ওই 2020 সালেই, তখন আমি তো ইউটিউব চ্যানেল খুলিনি, তখন আমার ওই টার্নিং পয়েন্টটা আমার বিজনেসের ক্ষেত্রে এসেছে, কারণ কেউ বার বাজারে যায়নি, আমাদের কাছ থেকে নিয়েছে, বলছে ভালো কোয়ালিটি, কম দাম। আর আমার প্রথম থেকে একটা মোটিভ ছিল যে আমি কমে ছাড়বো, আমার সেল বেশি হোক, আমার হচ্ছে লাভ কম হোক, আমি কমে ছাড়বো। যখন তোমার সেল বেশি হবে তখন তোমার লাভ্যাংশটা ওখান থেকে উঠে আসবে। তো সেক্ষেত্রে আমি সেটাই করেছি ধীরে ধীরে। এখন গত বছর আমার বিজনেসটা একটু খারাপ গেছে, কারণ ওই যে বললাম ছত্রাকের মতো এখন হাট গজিয়ে উঠেছে। যেমন ইউটিউবে সবাই ভেবেছে যে বাবা এত ভিউজ, ছত্রাকের মতো ইউটিউব চ্যানেল খুলে নিয়েছে, তো সেই রকম ছত্রাকের মতো এখন চারিদিকে হাট হয়ে গেছে। তো মানুষ এখন হাটে ছুটেছে, ঠিক আছে। কিন্তু যারা আমাদেরকে প্রকৃত ভালোবাসে, গ্রামের পুরোটাই আমি আমার কাছ থেকেই নিত, মানে পুরোটাই আমার দখলে ছিল, সেখান থেকে কিছুটা ভাগ হয়ে গিয়ে হাটে চলে গেছে। তো যথারীতি তারা হাটের থেকে নিয়েছে, কিন্তু আমাদের কাছ থেকেও কিছু কিছু নিয়েছে। কিন্তু ওই যে বিজনেস করতে গেলে একটা আইডিয়া হয়ে যায় যে এই বাড়ির এতগুলো মানুষজন এই কটা নিল, সেই জন্য আইডিয়া হয়ে যায়। তো আমি ওই যে 2020 সালে 2018 সালে শুরু হয়েছে, তো কিন্তু সেটা টুকটুক টুকটুক করে চলেছে, কিন্তু 2020 সালে আমার একদম টার্নিং নিয়েছে ব্যবসা, বুঝতে পেরেছো, একদম পিক আপ। মানে আমাদের এক একটা ভিডিও ভাইরাল গেলে যেমন এইভাবে ভিউজটা দাগটা মানে গ্রাফটা এরকম উঠে যায়, তো আমার ওই বিজনেসের গ্রাফটা ওই উঠে গেছিল 2020 সালে। তো তাতে আমি যা ইনভেস্ট করেছি, মানে 3000 টাকার বিজনেস আমার যে কোথায় গিয়ে দাঁড় করিয়েছিল, সেটা আমি ক্যালকুলেশন করে বলতে পারবো না, কারণ হচ্ছে বিজনেসে ওইভাবে ক্যালকুলেশন করা লাস্টে আমি ছেড়ে দিয়েছিলাম, যে এত টাকার মাল তুলছি এইগুলো যে ক্যালকুলেশন ছিল। এবং বিজনেসের প্রথম দিকে আমি প্রথম 2-3 বছর হ্যাঁ ওরকম হচ্ছে লিখতাম যে আজকে এত টাকা সেল হলো, আজকে এত টাকা সেল হলো, লাভ্যাংশ এত হলো, কারণ কিনেছি কত দামে, লাভ হলো কত সেটা তো মনে আছে। তো এইভাবে আমি লিখতে শুরু করতাম। তারপরে দেখা গেল যে হচ্ছে এই যে 2020 সালে আমার টার্নিং নিল বিজনেসটা, একদম 2020 সালে আমার যে বিজনেসটা একদম আপ হলো, তাতে কিন্তু আমি এই দোতলাটা করেছিলাম, মানে ছাদের আগে অবধি আমি কিন্তু এই দোতলাটা করেছিলাম, ঠিক আছে।
দোতলাটা করেছিলাম, দুটো ঘর, তারপরে হচ্ছে ব্যালকনি, বাথরুম, এই পুরোটা আমি কিন্তু আর এবার 3 তলার উপরে আর একটা, এই যে এখানে আমি ভিডিও করছি 3 তলার উপর আর একটা ঘর করেছি, এটা করেছি, ঠিক আছে। কিন্তু গত বছর আমার বিজনেসটা একটু ডাউনে গেছে, কিন্তু এবছর আমি আবার অন্য রকম ভাবে শুরু করছি। তো এবছরের শুরুতে তো দেখলে যে 2-3 মাস হয়ে গেছে আমার মা বাবা চলে গেছে হচ্ছে ভাইয়ের ওখানে, তো সেখানে সেই ব্যবসাটা তো আমি বন্ধ করতে পারি না। তো আমার ভাই বলেছিল হালকা, তারপরে বাবা মাও হালকা হালকা বলেছিল, কিন্তু আমি না আমার জীবনে সব সময় আমি আমার মনের কথা শুনেছি। তো আমার বর, আমার ভাই, আমার বাবা মা সবাই হার মেনে যায় আমার মনের কাছে, ঠিক আছে। আমি যখন একবার বলে দিয়েছি না আমি বিজনেস স্টপ করব না, ঠিক আছে। আমার বাবা মা বলেছিল যে কি করে সম্ভব, মা চলে যাচ্ছে ওখানে। হ্যাঁ, আমি অনেক রাত ঘুমাইনি, জানো তো। এই মানে মা বাবা যাওয়ার আগে এক তো বাবা মা যাওয়ার একটা কষ্ট, তা বাদে হচ্ছে আমি বিজনেসটা, কারণ ওই বিজনেসটা আমাকে এত কিছু দিয়েছে, তাই না, এত কিছু দিয়েছে, সেই বিজনেসটা আমি কি করে বন্ধ করব। এবং আমার বড় জানে যে লাভ্যাংশ কত হতে পারে, এবং রুম্পা এটাতে আরো বেশি কষ্ট পাবে, ঠিক আছে। ও একবার বলেছে যে কি করবে বলো, কিভাবে চালাবে। তো আমি বলেছি যে আমার একটু ভাবতে দাও, আমি ভাবলে কিছু না কিছু একটা সলিউশন আসবে। তো আমি অনেক রাত ঠিকঠাক ভাবে ঘুমাইনি, আমি অনেক রাত ভেবেছি। ও অফিস চলে যাওয়ার পর আমি অনেকবার বিছনায় শুয়ে শুয়ে ভেবেছি যে কোন পথে এগোনো যায়। তারপরে আমি একটা সলিউশন পেয়েছি, সেটা হচ্ছে আমি রবিবার যাব এবং সবার কাছে একটা ফোন নাম্বার দিয়ে আসবো, আমাকে ফোন করবে। আর এই করে আমি এই কটা মাস কিন্তু চালিয়েছি, ঠিক আছে। এবার নতুন ভাবে আবার পুজোতে মালপত্র তুলেছি, এবং আমি নতুন একটা মানুষকে উপহার হিসেবে দিচ্ছি, খুব সামান্য উপহার। আমার ডেইলি ব্লগ, মাই লাইফ স্টোরি ব্লগে অবশ্যই পেয়ে যাবে। কিছু জিনিস কিনলে কিছু উপহার পাবে, ঠিক আছে। মানুষ না উপহার পেতে খুব ভালোবাসে। দেখবে বড় বড় মলে কুপন সিস্টেম হয়, যে তুমি কিনলেই কুপন পাবে, পরে লটারি হবে, তুমি বাইক এই সমস্ত জিততে পারবে। কিন্তু আমার পক্ষে তো অতটা সম্ভব না, কারণ ওই মলের মতো অত বড় বিজনেস নয়, কিন্তু একটা পাড়া আমার কাছে আসে, ঠিক আছে। এবার আমার একটা অসুবিধা কি আছে বলো তো, আমার একটা অসুবিধা হচ্ছে বাকি পড়ে। কিন্তু অনলাইনে যারা বিজনেস করে তাদের ক্ষেত্রে কিন্তু বাকি পড়ে না। এই বিষয়ে আমি আসছি, আমি অন্যদিকে চলে গেলাম। তো যাই হোক, আমি এইরকম বেশ কিছু কি বলবো গিফট কিনেছি সবাইকে গিফট দেওয়ার জন্য। এই যে আমি রবিবার যাব, কিন্তু রবিবারের আগে আজকেই আমাকে যেতে হবে। কালকে রাত প্রায় 9টা 9:30টার সময় আমার ফুল কাকি ফোন করেছে যে রুম্পা এরকম একজনের নাম বললো যে ও এসেছিল, ওর হচ্ছে নাচ জামাই মারা গেছে, তাই ঘাটের কাজের যে সমস্ত জিনিসপত্র, শ্রাদ্ধাদিক ক্রিয়ার যে সমস্ত জিনিসপত্র মানে হচ্ছে ঘাট থেকে তোলার জন্য, তো সেই জিনিসগুলো নেবে, তাই তোকে আসতে বলেছে। অবশ্যই যেন আজকে আসবি, তুই কখন আসবি? তাই আমি বললাম যে ঠিক আছে আমি 4টেই যাবো। বলছে সকালে আসতে পারবি না? বললাম না আমি 4টেই যাবো। তো বর আজকে হাফ ডে করে ছুটি নেবে, তো ওর সাথেই যাব। আর হচ্ছে বাবান বাবিন তো থাকবে আমার শ্বশুর শাশুড়ির কাছে। তো আজকে এবার যেতে হবে, কিন্তু আমি সেই প্রচারটা করব হচ্ছে রবিবার যাচ্ছি। এরপরে আমি শনি রবি দুদিন যাব, পরের সপ্তাহ বা পরের সপ্তাহ থেকে হয়তো আমি শনি রবি দুদিনই যাব। রবিবার এই সামনের রবিবারে আমি প্রচার করব যে কিনলেই গিফট পাবে। তো আমাদের ওখানকার মানুষরা গরিব, তো ওদের কাছে ওই গিফটটাই অনেক আমি জানি, আমি ওই গ্রামের মেয়ে, তো ওদের কাছে ওই গিফটটাই অনেক। তো আমি ছোটখাটো গিফট দেব, এবং যারা একটু বেশি কেনাকাটা করবে তাদেরকে একটু বেশি ভালো মানে বড় গিফট দেব। তো এবার শুরু করলাম, এটা যদি আমি সাকসেস পাই আমি সামনের বার আরো ভালো গিফট দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো এটা আমি চেষ্টা করেছি। এবার আমার ক্ষেত্রে হচ্ছে আমার বাকি পড়ে, আমার পুরোটা কিন্তু মানে নগদে হয় না, ঠিক আছে। এবার যারা অনলাইন বিজনেস করছে, এই যে হটকারী ম্যাডামের অনেক আগের থেকে আমার ভিউয়ার্সরা আমাকে মাই লাইফ স্টোরি ব্লগে, মানে ধরো 2 বছর আগে, হ্যাঁ আমি ইউটিউব চ্যানেল খোলার পরে তো আমি ডেইলি ব্লগই দিতাম, তখন ডেইলি ব্লগে আমি আমার এই পুজোর সময় কেনাকাটা এগুলো দেখাতাম, ঠিক আছে। তখনই আমাকে বলেছিল তুমি অনলাইনে সেল করো, কিন্তু আমি সেই রিস্ক নিইনি, কারণ অনলাইনে সেল করতে গেলে আমার প্রচুর স্টক রাখতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে হটকারী ম্যাডামের অনেক আগে থেকে আমার অনলাইন সেল করার কথা ছিল, কিন্তু আমি এটা এগোইনি। যদি কখনো মনে হয় যে হ্যাঁ
আমি সেই রকম ভাবে পুঁজি নিয়ে এগোতে পারবো, তবে অবশ্যই আমি তোমাদের সকলকে কথা দিচ্ছি আমি অনলাইনে সেল করব, ঠিক আছে। কিন্তু এখন আমার সেই পরিমাণে পুঁজি নেই, কারণ আমার ওখানে জিনিস দেখিয়ে এখানে জিনিস দেখানো আমার সেই রকম ভাবে পুঁজি নেই। তবে আমি সবার ভিডিও দেখি, মানে লাইভ, আমি তো আর ওই সরাসরি লাইভ দেখতে পারি না, তবে আমি সবার লাইভ দেখার চেষ্টা করি। যেমন জেফারদের, তারপরে হচ্ছে সঞ্চারী বলে একটা চ্যানেল আছে, সঞ্চারী বোধহয়, উনি খুব ভালো ভালো কালেকশন দেখায়, মানে তুমি এতো পেতো কালেকশন পাবে না, ভালো ভালো কালেকশনের শাড়ি পাবে। ওনার লাইভটা আমি ভীষণ পরিমাণে দেখি, মানে লাইভ চলাকালীন লাইভ দেখি, বুঝতে পেরেছো, আমি এতটা পছন্দ করি, ইউটিউবে আছে। তারপরে হচ্ছে দাঁড়াও আমি বলছি, আটপৌরে কি জানো ওই চ্যানেলটা ফেসবুকে আছে, ওনার লাইভটা দেখি, উনিও খুব সুন্দর সুন্দর কালেকশন দেয়। আর হটকারী ম্যাডামেরটা দেখি হচ্ছে শুধুমাত্র কন্টেন্টের জন্য। আর দেখি যে কিরকম, হটকারী ম্যাডাম যখন প্রথম বিজনেসটা শুরু করেছিল তো শুধু হাবড়াচ্ছিল, তো ওকে চেষ্টা করেছি কিছুটা বলার, ওকে একটু বলেছিলাম ভিডিওর মাধ্যমে, ও কিছুটা নিয়েছে ওর। এখন লাইভ গুলো দেখলে বোঝা যায়, কারণ অতটা লাভ রাখলে চলে না, ঠিক আছে। মানুষ কি বলতো, আর যাই না জানুক শাড়ির দামটা খুব ভালো করে জানি, বুঝতে পেরেছো। নাইটিতে তুমি দামি নাইটির ক্ষেত্রে কিছুটা করতে পারো, আর আমার ওইসব এমব্রয়ডারির কাজ করা ওই সমস্ত নাইটি আমার ওখানে চলে না, ঠিক আছে। ওখানে যত কমে, বুঝতে পারছো, 150 টাকার নাইটি চলে, বুঝতে পারছো তাহলে কতটা গরিব। তো সেখানে ওই সমস্ত নাইটি আমি তুলি না, তবে ওই সমস্ত নাইটি ঠিক আছে, কিন্তু শাড়ির দাম খুব ভালো করে চেনে ভিউয়ার্সরা, ঠিক আছে। গতকালকে একজন নতুন লাইভ করেছে, আমি তার লাইভটা দেখেছি, আমি দেখার জন্যই লাইভটা দেখেছি যে দেখি কি শাড়ি তুলেছে। কিন্তু অত বড় একটা চ্যানেল যার অত লাখ লাখ টাকা কি বলবো ইনকাম, সেখানে সে মাত্র ওই কটা শাড়ি তুলেছে, এক একটা ডিজাইনে 2টো করে পিস। মানে বিজনেস করার ইচ্ছা থাকলে তবে নামতে হবে বিজনেসে। এক এবং অদ্বিতীয় কথা হচ্ছে ধৈর্য, ধৈর্য, ধৈর্য। তোমাকে লসটাকে মেনে নিয়ে চলতে হবে, ধৈর্য রাখতে হবে, আর কিছুটা বুদ্ধির দিক থেকে সে আছে, কিন্তু বিজনেসের ক্ষেত্রে কতটা খাটাতে পারবে বলতে পারবো না, কারণ সে আতিপাতি শাড়ি তুলেছে, অ্যাকচুয়ালি আতিপাতি ওই শাড়িগুলো। এই যে আমি যে কটা চ্যানেলের নাম বললাম, ও আর একটা আছে মোনালিসা, ঠিক আছে। গতবার সে ভীষণ পরিমাণে কি বলবো অন্যের শাড়ি দেখাতে গিয়ে ভাইরাল হয়ে এখন নিজেই বড় শাড়ির বিজনেস করছে। মোনালিসাটা দেখি, ঠিক আছে, তোমরা ওদের কালেকশন গুলো দেখবে। ওই জায়গায় এই বেগমপুরিও বলতে পারছিল না, মঙ্গলগিরি বলছিল হয়তো, তো বেগমপুরি আর ওই হ্যান্ডলুমের উপরে উলের কাজ করা সেই জবা ফুল আর ঠাকুরের মূর্তি, এইগুলো একদম নর্মাল শাড়ি, একদম নর্মাল শাড়ি। যার এত বড় একটা চ্যানেল, তার সবাই গরিব মানুষ দেখে তা তো নয়, সেখানে বড়লোকরাও দেখে। আর কি শিউলি ফুল, সেটা তো গত বছরের ট্রেন্ডিং শাড়ি ছিল, সেই শাড়িটা দেখাচ্ছে। তারপরে কি যেন আরেকটা, ও হ্যাঁ সূর্যমুখী, আমি তোমাদেরকে দেখিয়ে দেব। সূর্যমুখী আমি নিজে ব্যবহার করে, আমি আর ওই সূর্যমুখী গত বছরকার শাড়ি, ওটা গত বছর আমি পুজোতে নিয়েছিলাম। আমার মাই লাইফ স্টোরিতে দেখেই নিতে পারবে যে ওই শাড়িটা আমি নিয়েছিলাম, বর দিয়েছিল, তো 250 টাকা দাম নিয়েছিল। তো সেই সূর্যমুখী এবার এনেছে। তো একজন দেখলাম, আমি যেহেতু লাইভ দেখছিলাম তার লাইভটা, তো একজন কমেন্ট করছে সূর্যমুখীর ফুলটা উঠে যাবে না তো? অ্যাকচুয়ালি ওটা উঠে যাবে, আমি তোমাদেরকে দেখাবো খুনি। আমি নিচে যাই, আমি কতগুলো বেগমপুরি তুলেছি, আমার সূর্যমুখীর মানে এখন অবস্থাটা কেমন সেটাও দেখাবো। আর একটা হচ্ছে কি যেন ওই লিলেন বাটি, ওটা আমি তুলেছি, ও মানে সে লাইভে দেখায়নি। তো বলছি যে এটা যদি বিজনেস করার মতো করে করতে হয় তাহলে হচ্ছে শাড়ির আরো কালেকশন রাখতে হবে। তার নীল আর কালো তার গায়ে ফোটে বলে, তার শুভ রং বলে সেই শুধু নীল আর কালো নিয়ে এসেছে, সেটা বললে হবে? মানুষের চাহিদা পূরণ করতে হবে। আমি যখন বিজনেস শুরু করেছিলাম এক বান্ডেল মানে 12টা 30 সাইজ, 12টা 32 সাইজ, 12টা 30 সাইজ ফিতে দেওয়া, 12টা 30 সাইজ হচ্ছে ফিতে ছাড়া, এইভাবে তুলেছি। আর নাইটিও 2 বান্ডেল তুলেছিলাম, ঠিক আছে, মানে 4 পিস 8 পিস। তো এইভাবে শুরু করতে হবে, ওটা বিজনেস না, ওটা জাস্ট চললো কিনা দেখে নি, তারপরে ঠিক আছে দেখা যাবে না। মানুষের চাহিদা মেটাতে হবে যে এই কালেকশন আছে,
এরা কতদূর বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাবে আমি বলতে পারবো না, কারণ এগোতে গেলে না ধৈর্য লাগবে। আর ওই যে এই টাকা বিক্রি করলাম, এই টাকা তুলে নিয়ে আবার বিজনেসে লাগাবো, ওটাও হয় না, কারণ মালপত্র স্টক থেকে যায়। হটকারী ম্যাডাম বুঝতে পারছে কত স্টক থাকে, ঠিক আছে, মালপত্র স্টক থাকবে। আর প্রত্যেকবার তো এরকম হবে না, এই পুজো চলে গেলে তখন আবার বিজনেসটা দমে যাবে, বড় জোর ভাইফোঁটা পর্যন্ত চলবে, তারপরে বিজনেসটা এত লাইভ আসবে না, তখন তোমার ওই মালপত্রগুলো কি হবে, ব্যাকআপ রাখতে হবে। তো যারা নতুন করে শুরু করছো তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে, ঠিক আছে, ব্যাকআপ রাখতে হবে তোমার। সেই সেল করার সেই মালপত্রগুলো তো তুমি আর জমিয়ে রাখতে পারবে না, তোমাকে তো সেল করতে হবে, সেই সেল করার ব্যাকআপ রাখতে হবে। সেই ব্যাকআপ রাখার জন্য কি তোমার আশেপাশে মানুষের সাথে তোমার সখ্যতা থাকতে হবে, তুমি কম দামে ছেড়ে দেবে, ঠিক আছে। আমার ক্ষেত্রে কিন্তু আমি লাইভ করতেই পারি, লাইভ করে সেই মালপত্রগুলো কিন্তু আমি আমার গ্রামে সেল করতেই পারি, কিন্তু আমার সেই লেভেলের পুঁজি নেই। আর শাড়ির বিজনেসে কি বলতো, শাড়ি সবাই জানে, ওই যে কালকে লাইভ হচ্ছিল, যে প্রথম লাইভ করেছে, তাতে একদম আসছে যে 250 টাকার বেগমপুরি শাড়ি তুমি হচ্ছে 549 টাকায় দিচ্ছ, কিভাবে দিচ্ছ, এত টাকা লাভ করছো, 250 টাকার শাড়ি 549 কেন নেবে তোমার কাছ থেকে, তাই না? অ্যাকচুয়ালি তো কেন নেবে, এক তো শিপিং চার্জ দিতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাদে যেখানে নিচ্ছ, তার উপরে 250 টাকার শাড়ি তুমি 549, লাভ্যাংশটা দেখেছো লাভ্যাংশটা, দাম ঠিকঠাক করে ফেলো। এই জন্য বলেছিলাম যে বংশ হচ্ছে তোমার বিজনেস থাকতে হবে, ঠিক আছে, তাহলে তুমি ঠিকঠাক দাম ফেলতে পারবে। আর তার আগে ভিজিট করতে হবে যে তুমি এই শাড়িগুলো কত করে পাচ্ছে সবাই। এত তাড়াহুড়ো করে আজকে সারাদিন চিন্তা ভাবনা করলাম, ব্যাস চলে গেলাম, জিনিসপত্র কিন্তু এইভাবে হবে না। তো আর সেই জিনিসপত্রগুলো বিক্রি করার জন্য ব্যাকআপ রাখতে হবে। আমার কাছে তো শুধু শাড়ি পাওয়া যায় না, আমার কাছে ওই ছোট্ট বাচ্চার থেকে বুড়ো মানুষ অব্দি সমস্ত জিনিস পাওয়া যায়, আমি সমস্ত জিনিসই সেল করি। যেহেতু আমাদের গ্রামে ওরা চাই যে এক জায়গা থেকে সব নেব, ঠিক আছে, তাই তো আমাকে রাখতে হয়েছে, তাই আমার স্টকটাও বেশি রাখতে হয় এবং আমার ইনভেস্টমেন্টও বেশি করতে হয়। যেটা বলছিলাম, জিন্সের প্যান্ট এবং ছেলেদের টি শার্ট, আমি জানি মৌ কল্লোল যদি এই ভিডিওটা দেখে তাহলে তারা মানে এগ্রি করবে যে হ্যাঁ, ছেলেদের জিন্স আর ছেলেদের টি শার্ট বলো, ছেলেদের জামা বলো, তাতে যা লাভ, ব্যাপক লাভ, বিশেষ করে জিন্সে ভীষণ লাভ। কিন্তু আমি ওই লাভটা রাখতে চাই না, কারণ মানুষকে ঠকিয়ে না বেশি দিন চলা যায় না, বুঝতে পেরেছো? আমার না একদম মানে খারাপ লাগে যে আমি যে জিন্সটা কি বলবো 400 টাকায় কিনছি, এই যে তোমরা মলে পাও না 1400-1500 করে এক একটা জিন্স, ওগুলো 400 থেকে 500 টাকা বড় বাজারে পেয়ে যাবে। তবে আমি নিই আমার মহাজনের কাছ থেকে, কারণ আমাকে তো কিছু বাকি রাখতেই হয়। তো আমার ওই মহাজন আমাকে মানে কি বলবো, আমার কাছে ভগবান তুল্য। তো সেই মহাজন হচ্ছে আমাকে বিশ্বাস করে, আমি একজন গৃহবধূ, আমাকে বিশ্বাস করে বাকি দেয়। তো আমি ওই মহাজনের মানে অবদান কখনো ভুলতে পারবো না। তো বড় বাজার থেকে আনলে তোমার প্রচুর লাভ, কিন্তু সেখানে ইনভেস্টটা বেশি। তবে যারা এই যে শাড়ির বিজনেস করছো তাদেরকে আমি বলবো যে জিন্স, টি শার্ট, তারপরে ছেলেদের জামা, এইগুলো বিজনেস করলে তাদের লাভ্যাংশও বেশি, আর সেখান থেকে হচ্ছে প্রফিটও বেশি, ঠিক আছে। সবাই মানে যে শাড়ি ভীষণ লাভজনক, কিন্তু না, জিন্সেও ভীষণ লাভ। আর একটা কথা বলবো যে শাড়ি তুলতে হলে ওই বেগমপুরি, তারপরে হচ্ছে ওই সূর্যমুখী, তারপরে হচ্ছে ওই কি বলে হচ্ছে কি 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 ঠাকুরের মুখ দেউলের কাজ করা, ওইগুলো হ্যান্ডলুমের উপরে, ওইগুলো না তুলে ভালো ভালো শাড়ি তুলতে হবে, দামি দামি শাড়ি তুলতে হবে। মানে হচ্ছে যেগুলো ওই মোনালিসা ওদের চ্যানেলে দেখা যায়, কাঞ্জিবরম, ভালো কাঞ্জিবরম, তারপরে হচ্ছে স্বর্ণচুরি, ভালো স্বর্ণচুরি, মানে ভালো মনে ওই যে জেফার একটা নতুন ইয়ে করেছে, পালকিতে বউ চলে যায়, তার ব্লাউজ পিস অসাধারণ। পুজোর পরে আমি একটা ওই শাড়ি নেওয়ার খুব ইচ্ছা, ওরকম শাড়ি তুলতে হবে, পালকিতে বউ চলে যায়, যেটা হচ্ছে স্বর্ণচুরি না বালুচুরির উপরে ওই ডিজাইনটা বের করেছে, অসাধারণ। এরকম ভাবে মানে যেটা করতে হবে সেটা ঠিকভাবে নামতে হবে, ঠিক আছে, এটা আমার মনে হয়। তো আর যারা নামতে চাইছো নামতে পারো, তবে আমি
এখনই অনলাইন করব না, তবে ইচ্ছা আছে সামনের বছর দেখবো চেষ্টা করে, ঠিক আছে। তবে ওই সব আতিপাতি শাড়ি দিয়ে হবে না, আর 2-1 পিস দিয়ে বিজনেস চলে না, ঠিক আছে। বিজনেসে স্টক বাড়াতে হবে, যত স্টক তত তোমার বুকে জোর থাকবে, তুমি লাইভ করতে পারবে, একটার পর একটা কালার দেখাবে। মানে এই সমস্ত যে চ্যানেলগুলো বললাম না, তাদের জাস্ট স্টক দেখে মাথা খারাপ হয়ে যাবে। কোমর বেঁধে কোনো কিছু জিনিসে নামতে হয়, ঠিক আছে। ওই হুট পড়লে উঠ ছুটি তোর বিয়ে ও হয় না। চলো আমি তোমাদেরকে দেখাই আমি কতগুলো বেগমপুরি কিনেছি, আর কতগুলো আমার ওই যে সূর্যমুখীর কি অবস্থা তোমাদেরকে দেখাই। চলো এই যে প্রথমে দেখাই আমার সূর্যমুখী, ঠিক আছে, গত বছর নেওয়া। এই দেখতে পাচ্ছ এখান থেকে পুরো ফেব্রিক উঠে গেছে, যখন আমি এইগুলো ধুই না তখন একদম গোলা গোলা জল বেরোয়, তো এই জন্য আমি এই সূর্যমুখী তুলিনি। এটা আমার গত বছরের শাড়ি, তো সব এই গোলা গোলা জল বেরোয়, আর লাল সাদা দিয়ে আমি যখনই পুজোর উপোস টুপোস করি তখনই পরি। যাই হোক এই যে এই অবস্থা, সেই জন্য আমি এবার তুলিনি, কারণ বদনাম হয়ে যাবে, ঠিক আছে। সব উঠে এসব সব উঠে যায়, বদনাম হয়ে যাবে, সেই জন্য আমি এটা তুলিনি। গত বছর তুলিনি, এবছরও তুলিনি। এটা গত বছরের শাড়ি, ঠিক আছে। এটার দাম নিয়েছিল 250 টাকা। এবার দেখাই যে এবছর আমি তো প্রত্যেক সপ্তাহে মঙ্গলবারে মালপত্র তুলি, তো আমার এই অর্ডারের জিনিসপত্র ছিল, সেগুলোই আমি এনেছি। এই 1 পিস এনেছি, আমার অর্ডার দিয়েছে তাই নিয়েছি, জানি না এরপরে আর অর্ডার হবে কিনা আর আমি নেব কিনা, কারণ এইটা 1 পিস তুলেছি। যদি রং ওঠে আমি তবু গ্যারান্টি দিয়ে এনেছি, যদি রং ওঠে তাহলে গেল। এই 1 পিসই এনেছি, মা দুর্গার মুখ, এই যে মা দুর্গার মুখ। এই শাড়িগুলো ভীষণ বেরিয়েছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, এটা 1 পিসই নিয়েছি আমি। আর এই যে লিলেন বাটিক দেখাই, লিলেন বাটিক এই একটা কালার নিয়েছি, এই একটা কালার নিয়েছি, এই একটা কালার নিয়েছি, আর এই একটা কালার নিয়েছি। এই 4টে কালার নিয়েছি। এবার দেখাই বেগমপুরি। বেগমপুরি হচ্ছে এটা নীল, ডিপ নীলের সাথে নেভি ব্লু কালার। কেমন হয়েছে বলো? সবই বিজনেসের জন্য। এই একটা লাল সাদা, এটা ভীষণ সুন্দর, সবকটাই সুন্দর, তবে আমার কাছে সুন্দর, তোমাদের কাছে কেমন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে, ঠিক আছে। যারা যারা এই অবধি এসেছো ভিডিওটা দেখতে দেখতে তারা জানাবে। আর এই যে এটা হচ্ছে নেভি ব্লুর সাথে লালের বার, ঠিক আছে। এগুলো অর্ডার দিয়েছে, তো আমি এতগুলো বেশি করে তুলেছি, কারণ কালার না দেখাতে পারলে আমার ওখানকার মানুষজন, কেন কোনো জায়গায় মানুষজনই নেবে না, মানে কাস্টমার কোনো কোথাকারও কাস্টমার নেবে না, ঠিক আছে। এই যে আর একটা, এটা হচ্ছে লালের সাথে পিত্তি কালারের, ঠিক আছে। এই আমার এগুলো আজকে নিয়ে যাব। এখানে আছে গিফট পরে দেখাবো। এখানে আছে ছেলেদের জিন্স, আছে মেয়েদের 1 পিস, আছে বাচ্চাদের, আছে এখানে বাচ্চা মেয়েদের 2 বাক্স। এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে তুলেছি, আরও তুলতে হবে, ঠিক আছে। এই সপ্তাহে এটা তুলেছি। তো চলো, এই ছিল আমার বেগমপুরি 4টে কালার। মেনলি আমার এই কালারটা বেশি পছন্দ হয়েছে, জানি না তোমাদের কোনটা ভালো লাগছে, অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে, ঠিক আছে। যারা এই অবধি এসেছো, ঠিক আছে। 4টে করে তুলেছি, একটু বেশি কালার না রাখলে মানুষ নেবে কি বলো, ঠিক আছে। চয়েস করতে হবে। তো এই 4টে শাড়ি তাও আমার কাছে মনে হচ্ছে কম, তবে আমার এই মুহূর্তে হাতটা একটু টানাটানি যাচ্ছে, ঠিক আছে। চেষ্টা করছি আরও সেল হলে আরও তুলবো, ঠিক আছে। তবে 4টে না তুললে ওই একটা, মেনলি কিন্তু আমার এইটার অর্ডার এসেছিল, যে নেবে বলেছে সে কিন্তু এইটা আমাকে বলেই দিয়েছিল, কিন্তু আমি আরও 3টে এক্সট্রা তুলেছি, টোটাল 4টে তুলেছি, কারণ সে দেখুক। আর আমার এই কালারের মধ্যে কোনটা অর্ডার এসেছে জানো? এই লিলেন বাটিকের এইটা, ঠিক আছে। আমি আরও তুলেছি, দেখবে যে যেটা অর্ডার দিয়েছে অন্যগুলো দেখলে তার অর্ডারের যেটা নেবে বলেছে সেটাও হয়তো চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। সে হয়তো এইটা কাউকে পরতে দেখেছে, আর যে এটা অর্ডার দিয়েছে সে হয়তো কাউকে এটা পরতে দেখেছে, কিন্তু যখন এতগুলো কালার দেবে তখন মনে হবে যে আমি অন্যটা নিই, এই আর কি।
চলো হ্যাঁ, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আইডিয়া কেমন লাগলো আমার, আমি যেটা বললাম যে ব্যাকআপ রাখতে হবে। আমি যদি কোনোদিন অনলাইনে সেলও করি তাহলে আমার বাদবাকি যে সমস্ত মালপত্র থাকবে সেগুলো আমি বাপের বাড়িতে বিক্রি করার ব্যাকআপ রাখতে পারবো। আর ধৈর্য রাখতে হবে। লস আছে, বিজনেস মানে লস, স্টক থেকে যাবে, সেই স্টকটা থাকা মানে আমার হচ্ছে টাকা বসে থাকা। যেমন আমার শীতকালের স্টক কিন্তু এখনো রয়েছে, এই পুজোর পরে গিয়ে শীতকালের জিনিসগুলো আবার বিক্রি হবে, ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে আবার স্টকও করতে হবে। আর এখানে গরমকালের জিনিসপত্র যেগুলো থাকবে সেগুলো কিন্তু স্টক হয়ে থাকবে, ঠিক আছে, সেটা আবার গরমকাল আসলে সেটা বিক্রি করতে হবে, এই আর কি। চলো টাটা।